একদিকে বাড়ির ভেতরে চলছে হাসি ঠাট্টা, কফি আর রান্নার আয়োজন, আর ঠিক সেই সময় বাড়ির বাইরে অন্ধকার এক গোডাউনে ঢুকছে একের পর এক সন্দেহজনক কনসাইনমেন্ট। কেউ জানে না আসলে সেই মাল কোথা থেকে এসেছে, কোথায় যাবে, আর সবচেয়ে বড় কথা, এই বিপজ্জনক খেলায় কারা কার সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু এই মুহূর্তে একজন সবকিছু জানে, তিনি পরশুরাম, আর তার উপর ভরসা করে বসে আছে তটিনী। কিন্তু সমস্যা একটাই, তটিনী কি সময় মতো সেই গোডাউনে পৌঁছাতে পারবে, নাকি তার আগেই কর্ণ চ্যাটার্জির লোকেরা সব মাল সরিয়ে ফেলবে? আজকের পর্বে এমন একের পর এক ঘটনা ঘটতে চলেছে, যেখানে পরিবারের সামনে অপমান, রান্নাঘরে আবেগ, আর আড়ালে চলবে বিশাল এক অপারেশন। শেষ পর্যন্ত কে কাকে হারাবে সেটাই এখন দেখার। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় কর্ণের সমস্ত মালপত্র ধীরে ধীরে পরশুরামের গোডাউনে ঢোকানো শুরু হয়েছে। আর এই মালপত্র যে সাধারণ কোনো জিনিস নয়, তার পিছনে রয়েছে বড় সড় রহস্য। একের পর এক কনসাইনমেন্ট গোডাউনে ঢুকছে, আর বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন একটা বড় খেলা শুরু হয়ে গেছে। অন্যদিকে বাড়ির পরিবেশ একেবারে অন্যরকম। পরশুরাম সবার জন্য নিজের হাতে কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে আসে, কিন্তু সে কি জানত এই কফি ট্রে নিয়েই তাকে এমন অপমানের মুখোমুখি হতে হবে যা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যাবে। পরশুরাম যখন সবার হাতে কফি তুলে দিতে যাচ্ছে, ঠিক তখনই ভূমিকা তাকে থামিয়ে দেয়। ভূমিকার গলায় তখন স্পষ্ট রাগ। সে বলে, দাঁড়াও দাঁড়াও, আগে সবাইকে চা কফি দেওয়ার দরকার নেই, তার আগে তোমার প্রায়শ্চিত্তটা করে নাও। কারণ তুমি তোমার শালাকে অফিসে সবার সামনে যেভাবে অপমান করেছিলে, সেই অপমানের হিসাব আগে মেটাও। ভূমিকার এমন কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই যেন হতভম্ব হয়ে যায়। প্রাচীও আর চুপ থাকতে পারে না। সে ভূমিকার কাছে জানতে চায়, বৌমণি, তুমি এসব কি বলছো? তুমি তো আগে এরকম ছিলে না, হঠাৎ তোমার এত পরিবর্তন হলো কিভাবে? কিন্তু ভূমিকা যেন আজ কোনো কথাই শুনতে রাজি নয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, হ্যাঁ, আমি পাল্টেছি, কারণ আমি যেদিন থেকে বুঝেছি এই মানুষটা কাউকে সম্মান করে না, সেদিন থেকেই আমার চোখ খুলে গেছে। আগে নিজের বেশি শক্তি দেখিয়ে সবাইকে ভয় দেখাতো, গান পয়েন্টে ক্রিমিনালদের রেখে নিজের ক্ষমতা জাহির করত, আর এখন চেয়ারের ক্ষমতা দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করছে। টাকা পয়সা থেকে শুরু করে কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজপত্রের সই করার অধিকার সবকিছু নিজের নামে করে নিয়েছে। আর তার সঙ্গে পেয়েছে তটিনীকে। তটিনীও যেন তার কথায় পুরোপুরি চলে। ধীরে ধীরে এই পরিবারের প্রত্যেকটা মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে সে। ভূমিকার এই অভিযোগের মাঝেই সেখানে এসে হাজির হয় সত্যজিৎ, আর সব কথা শুনে সে সরাসরি ভূমিকার বিরোধিতা করে। সত্যজিৎ বলে, ভূমিকা, তুমি কাকে কি কথা বলছো? ও আমার পুত্র সম। আমি শুধু নিজেকে সুখী দেখতে চাই, আর আমাকে সুখী করার পেছনে সবচেয়ে বড় অবদান আমার জামাইয়ের। সেই জামাই যখন নিজের হাতে সবার জন্য কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে এসেছে, তখন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? পরশুরাম সঙ্গে সঙ্গে সত্যজিতের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি কোনো অপমান বোধ করিনি। কিন্তু এরপর পরশুরাম এমন একটি কথা বলে যা শুনে ভূমিকার রাগ আরও বেড়ে যায়। সে ইঙ্গিত করে বলে, হয়তো ভূমিকা বুঝে গেছে তার স্বামীর এই চেয়ারে বসার মতো এক ফোঁটাও যোগ্যতা নেই, তাই তার মনে একটু জ্বালা ধরেছে, হয়তো ঈর্ষা হয়েছে। কথাটা শুনে ভূমিকা আর নিজেকে সামলাতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে, শাট আপ শিবপ্রসাদ। কিন্তু পরশুরাম এবারও থেমে যায় না। সে সত্যজিতের সামনে স্পষ্ট করে দেয় যে তাকে কোম্পানির মাথায় বসানোটা অনেকেই মেনে নিতে পারছে না, তবে সে কাউকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করছে না। কোম্পানি থেকে সে নিজের ইচ্ছায় একটা টাকাও তুলে নেয় না। অ্যাপ্রুভাল টিম এবং কমার্শিয়াল টিমের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্তও নেয় না। সে শুধু কোম্পানির কাজকর্ম পর্যবেক্ষণ করছে। এরপর পরশুরাম রসিকতার ছলে বলে, এই বাড়ির কেউ বনবাসে যায়নি, কিন্তু বাড়িটা যেন পুরো জঙ্গলে পরিণত হয়েছে। তারপর আবার সে সত্যজিতের হাতে কফি ট্রে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানেই পরশুরামের মুখে আসে আরও একটি কড়া কথা। সে বলে, জুতো যতই দামি হোক, কোটি কোটি টাকা দাম হলেও সেটা মানুষ পায়ে পড়ে, আর 1 টাকার টিপের পাতা হলেও মানুষ সেটাকে মাথায় পড়ে। অর্থাৎ মানুষের আসল মূল্য তার দামে নয়, তাকে কোথায় সম্মান দেওয়া হচ্ছে তার ওপর। এরপর সে বাবিনের দিকে ইঙ্গিত করে বোঝায়, সোনার চামচ মুখে নিয়ে জন্মালে যে সবাই তাকে মাথায় তুলে রাখবে এমন নয়। তার এই কথায় ভূমিকা এবং আয়ুষী দুজনেই ক্ষুব্ধ হয়ে ওঠে। আয়ুষীও বলে, কি ভাষা, কিভাবে অপমান করছে। কিন্তু সত্যজিৎ এবারও পরশুরামের পক্ষ নেয়। সে বলে, জামাই যা করছে ঠিকই করছে। তারপর তটিনীও বাবার পাশে দাঁড়িয়ে জানিয়ে দেয়, পরশুরামই জেলা সবাইকে কফি সার্ভ করে, কারণ সবাই যখন তার হাতের রান্না খেতে চেয়েছে, তখন কফি থেকে আইসক্রিম সবকিছুই সে করবে। শেষ পর্যন্ত পরশুরাম একে একে সবার হাতে কফি দিয়ে দেয়। এরপর জানিয়ে দেয়, আপনারা নাচ গান করুন, আমার আবার রান্না চলছে, আমাকে রান্নাঘরে যেতে হবে। ঠিক তখনই তটিনীও পরশুরামকে ইশারা করে জানিয়ে দেয় সেও একটু পর বের হবে। বাইরে থেকে দেখলে মনে হবে তটিনী শুধু স্নান করতে যাচ্ছে,
কিন্তু তার চোখের ইশারা দেখে বোঝা যায় এই যাওয়ার পেছনে রয়েছে অন্য কোনো পরিকল্পনা। পরশুরাম যখন রান্নাঘরের দিকে যেতে যাচ্ছে তখন সত্যজিৎ তাকে থামিয়ে দেয়। সে বলে, জামাই, আমিও তোমার সঙ্গে রান্নাঘরে যাব। তুমি সবজি কাটতে পারো, রান্না করতে পারো, কিন্তু আমি তো কিছুই পারি না। এই কথা শুনে বাড়ির সবাই অবাক। দীপালি তাড়াতাড়ি এসে সত্যজিৎকে বোঝানোর চেষ্টা করে তাকে একদম রান্নাঘরে যেতে হবে না, কিন্তু সত্যজিৎ কিছুতেই রাজি হয় না। সে বলে, তোমরা এখানে থাকো, আজ আমরা দুজন মিলে রান্নাঘরে কামাল করে দেব। এরপর সত্যজিৎ, লাট্টু, পিকু এবং পরশুরাম সবাই রান্নাঘরে চলে যায়। আর এই সুযোগেই গল্পের আসল উত্তেজনা শুরু হয়। অন্যদিকে গৌরবের ফোনে আসে রহস্যময় একটি কল। সে সবার কাছ থেকে সরে গিয়ে ফোন ধরে বলে, আজকেই যেন কাজটা হয়ে যায়। আমি এদিকে ওকে আটকে রেখেছি, তোমাদের কাজে কেউ বাধা দেবে না। আমি আমার বাবাকে কথা দিয়েছি, আজকের কাজে কোনো সমস্যা হবে না। গৌরবের কথাগুলো শুনেই স্পষ্ট হয়ে যায় সেও কোনো বড় পরিকল্পনার অংশ, কিন্তু সে আসলে কার হয়ে কাজ করছে সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে শহরের অন্য প্রান্তে বলরাম এবং মায়া পৌঁছে যায় সেই গোপন ডেরায়, যেখানে কর্ণের কালোবাজারি ব্যবসার মালপত্র একের পর এক ঢুকছে। মায়া উদ্বিগ্ন হয়ে বলরামকে জিজ্ঞেস করে, এখন তাহলে কি করা হবে? বলরামও জানে পরিস্থিতি খুব কঠিন। সে বলে, অনেক কিছু করতে ইচ্ছা করছে, কিন্তু এখনই কিছু করা যাবে না। এরপর বলরাম সরাসরি ফোন করে পরশুরামকে। ফোনে সে জানায় তার কাছে পাক্কা খবর আছে, কনসাইনমেন্টগুলো ইতিমধ্যেই সেখানে ঢুকে গেছে এবং কিছুক্ষণ পরেই সেগুলো বেরিয়ে যাবে। এখন কি করা হবে? পরশুরাম তখনও একদম শান্ত। সে বলে, চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই তটিনী সেখানে পৌঁছে যাবে। কিন্তু বলরাম সতর্ক করে দেয়, সেখানে অনেক লোকজন রয়েছে। কর্ণ চ্যাটার্জি পুরো পরিকল্পনাটা অত্যন্ত সাবধানে করেছে। তার উদ্দেশ্য একটাই, পরশুরামকে হাতের পুতুল বানিয়ে ফেলা। পরশুরাম তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, লাভ হবে না, সমস্ত সুতো তার হাতেই বাঁধা। যদিও এই মুহূর্তে হয়তো সেই সুতো তার হাতে নেই, কিন্তু সঠিক সময় এলে সে আবার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। বলরামকে সে শুধু নজর রাখতে বলে আর সময় হলেই অ্যাকশন শুরু করতে বলে। বলরাম তখন আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানায়, তটিনী যদি আসতে দেরি করে তাহলে সে নিজের মতো করে অ্যাকশন শুরু করে দেবে। পরশুরাম তখন বলে, একটা কথা মনে রাখবি, তটিনী কখনো দেরি করে না, সে ঠিক সময়ে পৌঁছে যাবে। এই আত্মবিশ্বাসী কথার মধ্যেই যেন বোঝা যায় পরশুরাম তটিনীর উপর কতটা ভরসা করে। কিন্তু তাদের এই কথোপকথনের কিছুটা দূর থেকে শুনে ফেলে সত্যজিৎ। সে পরশুরামের কাছে জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা। পরশুরাম সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নিয়ে হাসতে হাসতে বলে, না না, কোনো সমস্যা নেই, বরং আপনি কিভাবে সবজি কাটছেন সেটাই দেখছিলাম। তারপর সত্যজিতের কাটা সবজি দেখে পরশুরাম মজা করে বলে, এভাবে কেউ সবজি কাটে নাকি? সত্যজিৎও হাসতে হাসতে স্বীকার করে সে জীবনে কখনো সবজি কাটেনি। কিন্তু এরপর সত্যজিৎ এমন একটি কথা বলে যা এই পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। সে জানায় সে রান্নাঘরে এসেছে রান্না করতে নয়, পরশুরামের পাশে দাঁড়াতে। যারা পরশুরামকে চাকরের মতো ব্যবহার করতে চাইছে তাদের বিরুদ্ধে সে নিজে ঢাল হয়ে দাঁড়াবে। সত্যজিৎ বলে, তারা যদি তোকে নিচে নামানোর জন্য হাত বাড়ায় তাহলে তোকে উপরে তোলার জন্য আমার হাত সবসময় বাড়ানো থাকবে। তুই আমার তটিনীর স্বামী, আমার সন্তানের মতো, তাই তুই আমার তটিনীকে, আমার নাতি নাতনিদের, আমার পরিবারকে এবং সর্বোপরি আমার ব্যবসাকে রক্ষা কর। সত্যজিতের কথা শুনে পরশুরাম তার হাত ধরে আশ্বস্ত করে। সে বলে, আপনি চিন্তা করবেন না। তারপর মনে মনে বলে, রাখে হরি মারেকে, কিন্তু আজ মনে হচ্ছে রাখে তটিনী মারেকে। অন্যদিকে তটিনী যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছে ঠিক তখনই দীপালি তাকে ধরে ফেলে। নতুন জামাই মেয়ে এসেছে, এই অবস্থায় কোথায় যাচ্ছে সে? তটিনী তখন অজুহাত দেয়, ওই বাড়িতে বিদ্যুতের বিল জমে গেছে, বাড়িটাও অনেক নোংরা হয়েছে, তাই তাকে একটু গিয়ে পরিষ্কার করে আসতে হবে। দীপালি অবাক হয়ে জিজ্ঞেস করে, আজকেই কি এত জরুরি? তটিনী আবার যুক্তি দেখায়, এই বাড়িতে এত মানুষ আছে আর মেয়ে জামাইকে দেখার জন্য লোকের অভাব নেই, তাই সে একটু গিয়ে দ্রুত ফিরে আসবে। শেষ পর্যন্ত দীপালি তাকে যাওয়ার অনুমতি দেয় এবং গাড়ি নিয়ে যেতে বলে, কিন্তু তটিনী গাড়ি নিতে অস্বীকার করে। সে বলে, বৌমনি যেভাবে তার জামাইকে অপমান করেছে তারপর গাড়ির আর কি প্রয়োজন? বাস ট্রামেই তারা ভালো আছে, এসব গাড়ি ফাড়ির দরকার নেই। তটিনী কি সত্যিই শুধু বাড়ি পরিষ্কার করতে যাচ্ছে, নাকি তার আসল উদ্দেশ্য আরো বড় কিছু? সে কি সময় মতো সেই গোপন ডেরায় পৌঁছে কর্ণ চ্যাটার্জির বিপজ্জনক কনসাইনমেন্ট আটকে দিতে পারবে? বলরাম কি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, নাকি নিজের মতো করে অ্যাকশন শুরু করে দেবে? আর গৌরব যে বলেছে আজকের কাজে কোনো বাধা আসবে না, তার সেই পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে? সবচেয়ে বড় প্রশ্ন, পরশুরাম কি সত্যিই কর্ণের সমস্ত চাল নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি এবার কর্ণ এমন কোনো চাল দেবে যা পরশুরাম নিজেও কল্পনা করতে পারেনি? তটিনী সময় মতো পৌঁছালে হয়তো কর্ণের কালোবাজারি ব্যবসার সবচেয়ে বড় চালটাই আটকে যেতে পারে, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের দেরিও পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে। তাই আগামী পর্বে তটিনী কিভাবে এই বিপজ্জনক মিশন সামলায়
এবং কর্ণের মালপত্র আটকাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় তটিনী কি সময় মতো পৌঁছে কর্ণের পুরো পরিকল্পনা ভেস্তে দিতে পারবে, নাকি গৌরব এবং কর্ণের চক্রান্ত এবার পরশুরামদের ওপরেই ভারী পড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।